রিন্তু তখনই টানাটানি শুরু করলো। ইনা বলে, এই এখন না, একটু পরে। প্রীতম পাশে দাঁড়িয়ে বউকে এই লক্ষ্য করছিল। দুঠোঁটে চঞ্চলতা, দু চোখে সংকোচ নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে ধাক্কা দিয়ে ঠেলে পাঠিয়ে দেয় ওদের কাছে। বুড়ো আঙ্গুল উঁচিয়ে ইশারায় বলে, যে যেভাবে পারছে নাচছে। নাচানাচি শেষ করে যখন ক্লান্ত হলো সবাই, তখন বাড়ির বড়রা এলো। তারা দিল ডিনারের। খেয়ে দিয়ে গানের আসর বসবে এখানে। তখন বড়রাও পার্টিসিপেট করবে। ইরফানের ঘুম ভাঙে ঠিক রাত 8টায়। আসলে একটা লম্বা ঘুম দিয়েছে সে। চোখ মেলে পরিস্থিতি বুঝতে সময় নিল সে কোথায়, এখানে কি করছে ভাবতে ভাবতে কানে ঝড় তুলল 20s-এর গান, বলে চুরিয়ে বলে কাংনা। তরাক করে লাফিয়ে উঠে বসে কপাল কুঁচকে আশেপাশে তাকায় সে। হঠাৎ ঘুম ভেঙে এত শব্দ নেওয়া যাচ্ছে না। জলদি জলদি মুখে পানি ছিটিয়ে এসে কানে বালিশ চেপে ইরফান শুয়ে থাকে। ভীষণ রকমের ইচ্ছে করছে কফি খেতে, তবে ঘর থেকে বেরোনোর ইচ্ছে নেই তার। চুপচাপ শুয়ে থাকে নিজের ঘরে। নৈশভোজের পাট চুকিয়ে সবাই বসলো গানের আসরে। রাত গভীর করবে না কেউই, কালই এ বাড়িতে অনুষ্ঠান। গানের বেলায় ইনশিরা, ইনার বান্ধবীরা লবডঙ্কা। এ তাকে মাইক্রোফোন দিচ্ছে, ও একে মাইক্রোফোন দিচ্ছে। বড়রাও এসে অংশ নিল সবার সাথে। ইহান হঠাৎ করে প্রণমীকে ডেকে উঠল। প্রণমী। প্রণমী সাড়া দিল। ইহান বলতে লাগলো, তুমি গান শোনাবে না আমাদের? পরপর ফাঁকা ঢোক গিলল প্রণমী। প্রেরণা শুকনো মুখ করে বোনের দিকে তাকায়। এ বাড়ির বড়রা প্রত্যেকেই একবার করে কথাটা তুলেছে। প্রেরণা খুব সংকোচ নিয়ে প্রণমীর পিঠে একটা হাত রেখে নিচু গলায় বলে, একটা গাও প্রণমী, আমরা একটু পর বেরোবো। আড়ষ্টতায় জমে থাকে প্রণমী। ইনা বলে উঠে, গাইবে না? ভাবির কথায় মুখ শুকিয়ে যায় প্রণমীর। কথাটা বলেছে ভাবি রাগ দেখিয়ে। সামিন বলল, তুমি তো অবাধ্য নও শুনেছি। আমি শুধু রবীন্দ্রসঙ্গীত গাইতে পছন্দ করি আঙ্কেল। কিছু সময় নীরব থেকে প্রণমী মুখ খুলল। সামিন বলল, আমরা তোমার গলাতে রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। মিউজিকের আওয়াজ থেমেছে। ইরফান কান থেকে বালিশ সরিয়ে উঠে বসলো। নিচে কি হচ্ছে সেটা কল্পনা করছে ইরফান। সবাই নাচছে গাইছে, ইনায়া তার পেয়ারের বরকে নিয়ে নাচানাচি করছে। ইনশিরা চোখ মুখ কঠিন করে অফিসের পাশে বসে আছে। আর ওই যে জ্ঞানী আপা, সে সম্ভবত তার দুধের দাঁত না বড় বোনকে কোলে নিয়ে বসে আছে। আর ইরফানের অতি ভদ্রলোক দাদান। সে নিশ্চয়ই হাবলার মতো জ্ঞানী আপাকে হা করে দেখছে। এটা ছাড়া তো আর কিছু করার মুরদ নেই তার। ভদ্রলোক দাদানের, সব দিক থেকে পারফেক্ট দাদানের এই একটা ব্যাপার ইরফানের বিরক্ত লাগে। সব রেখে ওই জ্ঞানী আপাতে ডুবতে চায়। অবশ্য মামা ডুবতে দিলে হয়। মামা যেদিন এসব জানবে সেদিন। আর কিছু না ভেবে ইরফান বড় দাদানের ভবিষ্যৎ মনে করে হাসলো। ইরফান শুয়ে পড়ল। যার যা ইচ্ছে করুক, তাতে তার কি। প্রণমীর মুখটা হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে তার। একটা লং ফ্রক, একটা আদরে স্নিগ্ধ পবিত্র মুখ, দুপাশে দুটো বেনি আর গালে লাল তিল। ইরফান দু চোখ বন্ধ করে নেয়। আজ কি পরে এসেছে দুধের বাচ্চা প্রণমী? জানতে ইচ্ছে করছে খুব, দেখতে ইচ্ছে করছে। বুকের বাঁ পাশে কেমন একটা অনুভূতি চলে এসেছে। ইরফান পাত্তা না দিয়ে উঠে একটা সিগারেট ধরালো। কিছুক্ষণ জ্বলন্ত সিগারেটটার দিকে তাকিয়ে থেকে সিগারেটটা ফেলে দিয়ে চুপচাপ গিয়ে বিছানায় বসে থাকে আবারও। এক হাতে বোনকে আগলে ধরল প্রেরণা। মাইক্রোফোনে প্রণমীর সামনে সেট করা হলো। বারবার ঢোক গিলতে থাকা প্রণমী স্বস্তি পাচ্ছে না। ইহান গম্ভীর কণ্ঠে বলল, প্রণমী। নিস্তব্ধতা কাটিয়ে রিনিঝিনি ঝংকারে মুখরিত হলো অন্তর্মহল। এবাড়ির প্রতিটা কোণ একরাশ মুগ্ধতা নিয়ে ওই একরত্তি মেয়েটার দিকেই মনোযোগ দিল প্রত্যেকে। প্রণমী যখন গাইতে শুরু করে তখন সে অন্য কেউ হয়ে যায়, যেন এক পরিপূর্ণ নারী। তার ভেতরের আবেগ নিংড়ে বের করে দিচ্ছে। চাই চুপ খোলা চাই, মরিয়ে কি দূর দুস্তর লজ্জা, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যায় সজ্জা। এক পরিণত সুমিষ্ট নারী কণ্ঠ। ইরফান শোয়া থেকে উঠে বসলো তৎক্ষণাৎ। কণ্ঠস্বর পরিচিত ঠেকছে। খুব শোনা শোনা ঈশ্বর, খুব কাছ থেকেই শুনেছে এমন। চুপচাপ বসে থাকে ইরফান কান খাড়া করে। মুখে নাহি নিঃস্বরে ভাসো, দহে অন্তরে নির্বাক বহি, ওষ্ঠে নিষ্ঠুর হাসি, তবু মর্মে যে ক্রন্দন্তনি। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ইরফান। ধীর পায়ে হেঁটে অতি সন্তর্পণে দরজা খুলে সে বাইরে বেরোয়। অতি ধীর গতির সাথে এগিয়ে যায় পশ্চিম পাশের রেলিংয়ের কাছটাতে। ওখান থেকে নিচতলায় সরাসরি দেখা যায় তাকে। এই কণ্ঠস্বর যেন চুম্বকের মতন টানছে। এক কদম দু কদম 18 কদমে ইরফান পৌঁছায় সেখানে। শ্যামলা সুদর্শন মুখে বিস্ময়, ভীষণ বিস্ময়। হঠাৎ করেই থমকে গেল। নির্নিমেষ অবলোকন করছে পুত পবিত্র গোলাকার মুখটাকে, তার বেশভূষা, তার চুল। আচ্ছা, 1.5 মাস অনেকটা বড় হয়েছে, খানিকটা ম্যাচুরিটি এসেছে মুখশ্রীতে, নাকি গাইছে বলে এমন মনে হচ্ছে। রেলিং ধরে লম্বা শক্তপোক্ত শরীরটা দাঁড়িয়ে থাকে, টান টান হয়ে নিশ্চুপ দেখতে থাকে। মেরুনের সুসজ্জিত প্রণমীকে।
ইরফানের অ্যাক্সিডেন্টাল বউ, শুনেছে যার মানসিক প্রতিবন্ধকতাও রয়েছে। এক জীবনে কত দুঃখ মেটার তাতে অবদান রেখেছে ইরফানও। মাল্য যে দংশিছে হায় তব শয্যা যে কণ্টক শয্যা। প্রণমী এই অন্তরাতে পৌঁছাতে ইরফানের ঘোর হঠাৎ ঠোঁটে ফুটে ওঠে পরিতৃপ্তির হাসি, মুগ্ধতার হাসি। সম্মোহিতের ন্যায় সে প্রণমীর সাথে সাথে ঠোঁট নেড়ে নিজেই বিড়বিড় করে গাইতে থাকে। মিলন সমুদ্র বেলায় চিরবিচ্ছেদ চর্চর মজ্জা, সুন্দরসী ফিরে যায় তবে কার লাগিয়ে মিথ্যে সজ্জা, প্রাণ চায় চক্ষু না চায় মরে কি তোর দুস্তর লজ্জা। প্রণমী যেন সত্যি লজ্জা পাচ্ছিল, যেন তাই তার হাস্যোজ্জ্বল চাহনি আর গায়ের ওই মেরুন সালোয়ার স্যুট যেন গানটিকে ওই পরিধেয় ঝংকৃত করেছে। একদৃষ্টে তাকিয়ে আছে ইরফান। গান শেষ হতেই হাততালি আর একের পর এক প্রশংসাসূচক বাক্যবাণে বিদ্ধ হচ্ছিল প্রণমী। ইরফান কিছুক্ষণ গম্ভীর হয়ে তাকিয়ে থাকে। এই গুণ আছে মেয়েটার, ইরফান জানতো না। পরপর মুখভঙ্গি পাল্টে লাজুক হেসে মাথা চুলকে ঘুরে দাঁড়াতেই থমকায় সে। শুদ্ধ চোখ বড় বড় করে এতক্ষণ এই অচেনা আঙ্কেলটাকে তার খালামুনির গান ভেঙাতে দেখেছে। ইরফান এই বাচ্চাটাকে খুব ভালো করে চেনে। এটা জ্ঞানী পারছে না, আবার হতেও পারে এটা তার ভবিষ্যৎ ভাইপো। সে ভ্রু নাচিয়ে বলে, কি আপনি আমার খালামনির গান ভেঙাচ্ছিলেন কেন? ইরফান হেসে বলে, ভেঙাছিলাম না, গাইছিলাম। তোমার খালামণির একা একা গাইতে ভয় করে। শুদ্ধ কপাল কুঁচকে তাকিয়ে আছে, গম্ভীর হয়ে বলে, ভেঙাচ্ছিলেন, এটা ব্যাড ম্যানার্স। মাম্মা বলে। ও আচ্ছা, তোমার জ্ঞানী মাম্মা? তা হচ্ছে শুনেছি তোমার জ্ঞানী মাম্মা নাকি হসপিটালে নিয়ে গিয়ে তোমার পাখি কেটে দিতে বলেছে ডাক্তারকে। পাখি? শুদ্ধ বুঝতে পারছে না। ইরফান হেসে বলে, নো পাখি, একটু দেখি, দেখো আমাকে, দেখে তো ঠিকঠাকভাবে কাটা হয়েছে কিনা। শুদ্ধ তৎক্ষণাৎ দু হাতে প্যান্টের জিপা চেপে ধরলো। ইরফানের বড্ড হাসি পাচ্ছে। জ্ঞানী আপার ছেলেটাকে একটু খেপাতে ইচ্ছা করছে, তবে বাচ্চাটা খুব সুইট, তাই ইরফান ছেড়ে দিল সহজে। শুদ্ধ হাত দাঁড়ালো না সেখানে। মুইজ বল নিয়ে ছুটতে ছুটতে এলো ওর কাছে। তারপর বাচ্চারা দল বেঁধে পুল সাইডে গেল। ইরফান এসে আবারও রেলিং ধরে দাঁড়িয়ে রইল চুপচাপ। নিচে তখন সবাই হাসাহাসি করছিল। মেহমানরা একটু পরে সবাই চলে যাবেন। আগামীকাল দুপুরে কনে বাড়িতে ভোজ, রাত গভীর করবেন না কেউই। মহিন চুপচাপ ইনশিরার পাশে গম্ভীর হয়ে বসে আছে। কিছুক্ষণ আগে সিচুয়েশনটা মাথা থেকে যাচ্ছে না তার। সে কোনো অন্য ইন্টেনশন নিয়ে হাত বাড়ায়নি, আনমনে হয়ে গিয়েছে। তবে প্রতিক্রিয়া অস্বাভাবিক ছিল ইনশিরার। দারুণ অস্বস্তি নিয়ে মুইন তার অস্বস্তির পাশে বসে আছে। একটু পরে তাকেও বেরোতে হবে, রাত বাড়ছে। ইনশিরাকে চোখ গরম করে ঋতু বারবার কিছু একটা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইশারায়। ইনশিরা মেজমায়ের ইশারা বুঝে উঠতে পারে না ঠিক। আন্দাজের উপর ভিত্তি করে মুইনকে বলে, আপনার কিছু লাগবে? মুইন চট করে চোখ তুলে তাকায়, অবাক হয়ে বলে, কি লাগবে? খাবার, পানি or anything like that? থ্যাঙ্কস। একটু থেমে মুইন ইনশিরাকে বলল, এখানে ঠেসে বসে আছো নিশ্চয়ই ঋতু আন্টির কথাতে। যাও গিয়ে রেস্ট নাও, আগামীকাল সকাল থেকে তোমার উপর দিয়ে বুল ড্রোজার যাবে, একটু বিশ্রাম নাও, এখানে বসে থাকতে হবে না, আমি উঠবো। গুড নাইট। ইরফান ফ্যাল ফ্যাল করে চেয়ে চেয়ে দেখছে প্রণমীকে। বড়দির সাথে হাসি মুখে কথা বলছে মেয়েটার। এদিকে তার বড় বোন তাকে এক হাতে আগলে ধরে বসে আছে। ইরফান এ দৃশ্য দেখে বাঁকা করে হাসে। জ্ঞানী আবার ভয় করছে খুব। তার দুধভত বোনকে ইরফান মির্জার চিরের মতো চোমরে নিয়ে দৌড় লাগাবে, তাই এভাবে সতর্কতা অবলম্বন করছে হয়তো। ইরফান দোতলা রেলিং ধরে একে একে প্রত্যেককে অবলোকন করে লুকিয়ে লুকিয়ে। তার কল্পনার সাথে মিলে গিয়েছে পুরো দৃশ্যটা। ইনু তার স্বামীর সাথে এক কোণে দাঁড়িয়ে আহ্লাদীপনা করছে। এসপি গম্ভীর হয়ে তার বউয়ের পাশে বসে আছে। দেখে মনে হচ্ছে বউ নয়, আসামি নিয়ে বসে আছে। ইনশিরার মুখভঙ্গি একটা চোরের মতন। এসপির কাছে অ্যারেস্ট হয়েছে এমন লাগছে। আর তার ভদ্রলোক দাদান ঠিক চেয়ে চেয়ে জ্ঞানী আপাকে দেখছে। জ্ঞানী আপা হাত নেড়ে নেড়ে কী সব বলছে সেসব শুনছে সে মনোযোগ দিয়ে। সবার আগে মুইন বড়দের থেকে বিদায় নিয়ে বের হলো বাড়ি থেকে। এদিকে ইনশিরাকে ঠেলতে ঠেলতে ঋতু আর পরি সদর দরজার কাছে নিয়ে যাচ্ছে। ধমকে বলছে, যা গেট পর্যন্ত পৌঁছে দিয়ে জামাইকে। তোর কবে বুদ্ধিশুদ্ধি হবে? এতে বুদ্ধিশুদ্ধি হবার কি আছে? যা যা গিয়ে গেটের কাছ থেকে বিদায় দে। নির্ভীতে কিছু কথা বল, জানতে চা কোনো অসুবিধা হলো কিনা। জামাই ইহানের সাথে গেটের কাছে দাঁড়িয়ে কথা বলছে, জানা মা। ঠেলতে ঠেলতে একেবারে চৌকাঠের বাইরে এনে দাঁড় করালো ইনশিরাকে। ইনশিরা এক প্রকার বিরক্ত হয়ে বলে, তো তোমরাই তো আমার সাথেই চলে এলে, তো যাও, তোমরাই যাও, বিদায় জানাও তোমাদের জামাইকে। ঋতু আর পরি একই সাথে হেসে ওঠে, তারপর ভেতরে চলে যায়। ইনশিরাকে দেখে ইহান ও মুইনকে বাই বলে চলে যায়। ধীর কদমে এগিয়ে আসে ইনশিরা মুইনের দিকে। মুইন টান টান দাঁড়িয়ে আছে। ইনশিরার মুখটা ভালো করে পর্যবেক্ষণ করে বলে, আন্টিরা পাঠিয়েছে। চুপ করে থাকে ইনশিরা। মুইন বলে, ভেতরে যাও, কাল দেখা হবে, গুড নাইট।
হাঁটতে হাঁটতে পুল সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ল ইরফান। ধীরে ধীরে মেহমান ফাঁকা করে যাচ্ছে বাড়িটা। আনন্দ উৎসব আবারও আগামীকাল সকাল থেকে শুরু হবে। বাচ্চারা তখনও হৈ হৈ করে খেলছে ব্যাডমিন্টন কোর্টে। ইরফান ট্রাউজারের দুপকেটে হাত গুজে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এগিয়ে যায়। পশ্চিমে নীল অপরাজিতার এক বিশাল ঝোপ। সেখান থেকে একটা নীলকণ্ঠ তুলে ঘাড় ঘুরিয়ে শুদ্ধকে দেখলো, তারপর ডাকলো। এই মামু। শুদ্ধ আবারও ওই অদ্ভুত আঙ্কেলকে দেখলো। ইরফান এইবার মুখ হাসি হাসি করে বলল, কাম। শুদ্ধ এগিয়ে যেতেই ইরফান ওর সামনে হাঁটু গেড়ে বসলো। শুদ্ধর নরম তুলতুলে ডান হাতটা নিয়ে হাতের মুঠিতে একটা নীল অপরাজিতা গুজে দিয়ে বলল, এটা তোমার খালামণির হাতে দিবে। শুভ্র অবাক হয়ে তাকিয়ে আছে। ইরফান বলল, যাও। শুদ্ধ কেমন বাধ্য ছেলে হলো, ছুটে চলে যায় সে। ইরফান উঠে ধীর কদমে এগিয়ে যায় পশ্চিম পাশের রেলিংয়ের ধারে, গিয়ে চোখ রাখে নিস্তালায়। প্রেরণারা এখন উঠবে। শুদ্ধকে খুঁজছিল সে গোটা বাড়িতে। শুদ্ধ ফুলটা নিয়ে তখন তার খালামুনির কাছে যায়। প্রণমী সোফাতে চুপচাপ বসেছিল। শুদ্ধ গিয়ে খালামুনির একটা হাত টেনে ফুলটা গুজে দিল খালামুনির হাতে। প্রণমী চমকে উঠে বলে, শুদ্ধ, এটা কি? ফুল। কি ফুল? কোথায় পেলে? কে দিল? শুদ্ধ কিছু বলতে যাবে তখনই প্রেরণা ত্রস্ত পায়ে হেঁটে এসে হাঁপাতে হাঁপাতে বলে, শুধু কখন থেকে খুঁজে চলেছি তোমাকে বাবা। পুরো বাড়ি কিছুটা হলেও শান্ত এখন। কিছু কাছের দূরের স্বজন এবং ইনশিরা ইনায়ের বান্ধবীরা থেকে গিয়েছে বাড়িতে। বাদবাকি সবাই চলে গিয়েছেন। একের পর এক প্রোগ্রাম। বাড়ির সকলেই তখন হতক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিল যে যার ঘরে। কিছুক্ষণ আগের ঘনঘটা চিহ্ন মাত্র নেই শান্তিনীলের অন্দরমহলে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন তাদের কাজে তদারকি করে আপাতত ছুটি নিয়েছে আজ রাতের জন্য। দোতলার সব থেকে পূবের দুটো ঘর দখল করে শুয়েছে মেয়েরা। বিয়ে বাড়িতে খুশি খুশি আমেজে বিছানা ব্লক করে মেঝেতে ম্যাট্রেস বিছিয়ে গায়ে দিয়ে দিতেও দ্বিধা করেনি সবাই। ঘুমোতে গিয়েও খুনসুটিতে ব্যস্ত তারা। চাপা হাসিতে ফেটে পড়ছে সবাই। ইনশিরা তখন ফ্রেশন আপ হয়ে সাজ মুছে শাড়ি খুলে একটা ওভারসাইজ টি শার্ট পরে ব্যালকনিতে গিয়ে চেয়ারে বসে আছে চুপ করে। সন্ধ্যা থেকে ভীষণ ক্লান্ত সে। বাইরে থেকে ভেসে আসা সুবাসিত বাতাস গায়ে লাগাতে লাগাতে সে ভাবছিল অন্য কথা। আজ রাতটা পেরোলেই তার জীবনে নতুন মোড় আসবে। নিজের এই প্রিয় ঘরটা ছেড়ে সম্পূর্ণ অচেনা এক পুরুষ, যে নাকি তার স্বামী, তার বাড়িতে, তার ঘরে, তার বিছানায় থাকতে হবে, তার সাথে ভাগাভাগি করতে হবে সবকিছু, একেবারে সবকিছু। ইনশিরা সেসব ভাবতে থাকে উদাস হয়ে। কিন্তু মাম্মা পাপ্পা কি ভীষণ খুশি। দু চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিয়ে নেয় ইনশিরা। সামিন আলোর হাসি হাসি মুখটা চোখের পাতায় ভাসে। এত অস্বস্তির মাঝে এতটুকুই স্বস্তি তার মাম্মা পাপ্পা ভীষণ খুশি। পেছন থেকে হঠাৎ তুনা গিয়ে ইনশিরার কাঁধে হাত রাখে। চমকে ওঠে ইনশিরা। ঘুরে তাকিয়ে একটা লম্বা শ্বাস ফেলে বলে, ওহ তোরা। তুনা, মানহা, তাজরি, তিথি, ওয়াসিফা কেউই ঘুমায়নি। চেয়ার পেতে ইনশিরাকে ঘিরে বসে পড়ল ওরা। ইনশিরার শুকনো মলিন মুখের দিকে তাকিয়ে তুনা বলে, তোকে কিন্তু শুরু থেকে বলছি, ভেবে দেখ, এভাবে হুট করে রাজি হোস না। এখন সবকিছু হয়ে যাওয়ার পরে আফসোস আমরা মানবো না। আমি আফসোস করছি না তো, একটু টায়ার্ড আর কি। গলাস্বর খাদে নামে ইনশিরা জবাব দিল। মানহা বলতে লাগলো, আরে চিল, ফরাজিকে তো তখন চিনতাম না, কিন্তু লাস্ট কয়েকদিন তাকে দেখে বুঝলাম সে নিতান্তই ভদ্রলোক। তুই ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারলি হয়তো ভালো থাকবি। তাজরি বলে, আচ্ছা এত ঘাবড়ে যাস না, তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। ফার্স্ট নাইটেই সব বলে দিবি, তুই একটু সময় চাস। ইনশিরা ম্লান হাসলো ওদের কথায়। ওর বান্ধবীরা নিজেদের মতো বকবক করেই যাচ্ছে, বিভিন্ন পরামর্শ দিচ্ছে ইনশিরাকে। ইনশিরা চুপচাপ শুনে যাচ্ছে, তবে তার মন পড়ে আছে অন্য কোথাও। দৃষ্টি হাতের মুইন লেখাটাতে নিবদ্ধ। তিথি ইনশিরার পিঠ চাপড়ে হঠাৎ বলে, আরে এত ঘাবড়ানি কিছুই নেই, ওদের কথা কানে নিস না। মানুষটা তোর স্বামী, দেখবি তোকে কাছে টানলে তোর একটুও খারাপ লাগবে না, তখন তোরই স্বাভাবিক লাগবে এসব। তার প্রতিটা স্পর্শ উপভোগ করবি তুই। এসব দুশ্চিন্তা না করে একটু ঘুম দে তো। তিথির কথায় মানহা হাসতে হাসতে বলে, উই হোপ সো তিথি, তবে আমি হলে এসব মানতে পারতাম না ফার্স্ট নাইটে। বাবা, কমপক্ষে 6 মাস সময় নিতাম। অচেনা এক লোকের ঘরমাত্মক বুকে লেপটে থাকবো, ভাবলেই কেমন গা ঘিন ঘিন করে। তিথি ওদের ধমকে সুরে বলে, ওরা কি করবি সেটা তোদের কাছে রাখ, এখন ইনশিয়াকে অভয় দিতে হবে আমাদের। তুনা বলে, আসলে সমস্যাটা আমাদেরই। ভালো মেয়েগুলোকে দেখ, বাসর ঘরে দরজা বন্ধ হতেই টপাটপ। তাজরি তুনার মুখটা চেপে ধরলো তৎক্ষণাৎ। বাকিরা চাপা হাসিতে ফেটে পড়ল। রাত গভীর হয়। সখীরা মিলে গুটুর গুটুর করতে থাকে ইনশিরার ফার্স্ট নাইট নিয়ে। ভীষণ রোমাঞ্চকর এই আলোচনা। ইনশিরা ছিল নির্লিপ্ত শ্রোতা।
কফির মগ হাতে তখন দোতলা টানা বারান্দা পায়চারি করছিল ইরফান। বিকেল থেকে একটানা ঘুমিয়ে এখন যেন সে রাত জাগা পাখি হয়েছে। দোতলার লিভিং রুম বাদে বাড়ির প্রতিটা কামরার বাতি নেভানো। ইনায়ার ঘর থেকে ওর বান্ধবীদের হাসাহাসির কলরব এতক্ষণে থেমেছে। ইরফান চলনে গাম্ভীর্য নিয়ে পায়চারি করছে। সময় কিছুটা গড়াতে উত্তরের খোলা বারান্দায় আধো আলোতে এক নারিকা দেখে ইরফান এগিয়ে যায়। মৃদু বাতাসের দাপটে মেয়েটার চুলগুলো উঠছিল। ইরফান 2 কদম এগিয়ে গম্ভীর কণ্ঠে ডেকে ওঠে। শেহু। সেহা চমকে ওঠে, তড়িৎ বেগে ঘুরে তাকায়। ঘাবড়ে যাওয়া দুটি চোখ দেখে সে ইরফানকে ধরা পড়েছে, সে পালাবার পথ নেই। ইরফান 2 কদম এগিয়ে গিয়ে বলল, কাঠটা মারবো ফাসিল, তুই কোথায় ঢুকে বসে থাকিস? সামনে আসিস না? সেহা চুপচাপ দেখছে ইরফানকে। তার পা যেন আটকে গিয়েছে, হঠাৎ করে নড়তে পারছে না মনে হলো। ইরফান বলতে লাগলো, কি কি আম আস্কিং ইউ সাম কোয়েশ্চেন। তোর হয়েছেটা কি? যোগাযোগ করতে পারে না? তুই করিস না? এই আবার কই আকিব তোকে জ্বালায়? ডিস্টার্ব তুই? সেহা নিশ্চুপ। ইরফান ধমকে ওঠে, কি রে বল। সব কিছুই না, মেডিকেলের পড়াশোনা তো বুঝোই, খুব চাপ। ধীরে ধীরে নিচু স্বরে গুছিয়ে জবাব দিল সেহা। ইরফান বিশ্বাস করে না, বলে, দাদানকে দিয়ে পুলিশ কমপ্লেন করাবো আবার? আকিবকে নিয়ে চিন্তা করিস না, আমাদের বন্ধুর দিকে চোখ তুলে তাকানোর মূল্য খুব বাজেভাবেই দিতে হবে। হঠাৎ সেহার খুব রাগ হয়ে গেল, কেমন অস্থির হয়ে উঠল মন। রাগটা ইরফানের উপর হলো সে বোন বলেছে বলে, নাকি নিজের উপর হলো সে নিজের বেহুদা অনুভূতিকে আটকাতে পারে না বলে? সেটা সেহা বুঝতে পারল না, কিন্তু অস্থিরতার মুখ থেকে উল্টাপাল্টা বেরিয়ে গেল হঠাৎ। ধীর স্থির কণ্ঠে বলল, ঠিক তুমি যেমন অন্যের বোনের দিকে চোখ তুলে তাকিয়ে আজ এভাবে এতটা বাজেভাবে মূল্য দিচ্ছ। ইরফান হঠাৎ কথা হারিয়ে ভীষণ অবাক হয়ে তাকিয়ে রয় সেহার দিকে। এটা সেহা কথা বলছে না, হঠাৎ তার এটাই মনে হলো। ইরফান কিছু বলতে যাবে তার আগে সেহা হুহু করে কেঁদে উঠে চিল্লিয়ে বলে, তো আলগা যত্ন কেউ দেখাতে বলে তোমাকে? আমি বড় হয়েছি, আমি ছোট সেহা নই। প্লিজ আমার ব্যাপারগুলো থেকে দূরে থাকো, আর কখনো আমার অনুভূতি ছাড়া আমার প্রতি এত যত্ন, এত কনসার্ন দেখাতে আসবে না। ভীষণ 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 বিস্মিত ইরফান নির্নিমেষ দেখছে সেহাকে। সেহা কান্নার বেগ কমিয়ে বলল, আমি বড় হয়েছি, ভীষণ বড় হয়েছি। তোমাদের এত কনসার্ন আমার অসহ্য লাগে, বুঝলে? কিছু বলল না আর ইরফান। সেহা ঘন ঘন শ্বাস ফেলে ছুট লাগালো ইনায়ার ঘরের দিকে। ঘাড় ঘুরিয়ে ইরফান শুধু ওর যাওয়া দেখতে থাকে। সকাল 7টা তখন। বিয়ে বাড়িতে তখন থেকে প্রত্যেকের ব্যস্ততা বেড়ে গিয়েছে। ছুটে ছুটে এক একটা কাজ তদারকি করছিল সবাই। ইনশিরা আর ইনাকে আজ শ্বশুরবাড়ি তুলে দেওয়া হবে না। প্রথম রাতে এই বাড়িতেই থাকবে বরবধূ। কাল সকালে কনে বিদায় হবে। এটা এ বাড়ির প্রচলিত একটা নিয়ম, অপ্রয়োজনীয় এবং বানোয়াট। তবুও সবাই মানতে পছন্দ করে। বাসর ঘর মেয়েদের বাড়িতেই হয়, যদিও 2টো বিয়েই হয়েছে অদ্ভুতভাবে, তবুও এটা মানা হবে। 3 সিনিয়র মির্জার ব্যস্ততার অন্ত নেই। সবকিছু দেখভাল করা, খোঁজ নেওয়া, ওয়েডিং প্ল্যানারের সাথে কথা বলা, আর তাদের বউয়েরা ব্যস্ত তাদের পেছনে পেছনে ঘুরতে। আজ সকালে আজান আয়াত এসে পৌঁছেছে বিয়ে বাড়িতে। তারা আসাতে কাজগুলো হাতে হাতে হয়ে যাচ্ছে। ওয়েডিং প্ল্যানারের চাকচিক্য চোখ ধাঁধানো ঘন ঘটায় গমগম করছিল গোটা এরিয়া। সকাল থেকে মৃদু সানাই বাজছে সামিনের নির্দেশে, নয়তো বিয়ে বাড়ি মনে হচ্ছে না বাড়িটাকে। ইরফান তখন নিজের ঘরে চুপচাপ বসেছিল। তার ঠিক পাশে বিছানার উপর একটা পাঞ্জাবি রাখা। সময় তখন ছুটতে ছুটতে দুপুর 12:30 বেজে গিয়েছে। একটু বাদেই বরপক্ষের লোকজন এসে পড়বে। ঋতু ছেলের ঘরের সামনে এসে দাঁড়িয়ে বলে, আসবো? অন্যমনস্ক ভাব কেটে যায় ইরফানের। মাম্মাকে বলে, জি। ঋতু ঘরে পা রাখলেও ছেলের কাছে গেল না। দূর থেকে ছেলেকে কিছুক্ষণ দেখে বলল, পাঞ্জাবিটা এভাবে ফেলে রেখেছো কেন? তোমার দাদান আর তোমার জন্য একই পাঞ্জাবি নিয়েছি, রংটাও এক, আর কোটিটাও। পরে নিচে এসো, তোমার ভগ্নিপতিরা এসে পড়বে, তোমার উপস্থিত থাকা প্রয়োজন। গতকাল ঘুমিয়ে কাটিয়েছ, আজ এসো, দ্বিতীয়বার ডাকতে আসবো না আমি। ঋতু স্বাভাবিক গলায় কথাটা বলে চলে যায়। ইরফান চুপচাপ পাঞ্জাবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পাঞ্জাবিটা হাতে তুলে নেয়। 2জন খ্যাতনামা মেকআপ আর্টিস্টকে হায়ার করা হয়েছে বউ সাজাতে। তারা সকাল 10টা থেকে বউ সাজাচ্ছে। ইনায়া ভীষণ উত্তেজিত তার সাজ নিয়ে। চাপা আনন্দে ফেটে পড়ছে গোলুমলু খ্যাত মিষ্টি মেয়েটা। অন্যদিকে ইনশিরা ততখানি বিরক্ত, ভারী মেকআপ এবং গয়নাগাটি নিয়ে। কিন্তু কপাল কুচকে সে থাকতে পারছে না। কিছুক্ষণ পর পর তার মাম্মা পাপা আসছে। তাদের দেখিয়ে দেখিয়ে জোর করে হাসছে ইনশিরা। যেন খুশি উপচে পড়ছে তার ভেতর থেকে। একটা কোটি পাঞ্জাবি সেটে নিজের বলিষ্ঠ শরীরটা গলিয়ে ইহান রেডি হয়ে ঘর থেকে বেরোনোর সাথে সাথে মুখোমুখি হলো তুনাদের গ্রুপের। ওরা ইহান তাজওয়ারকে দেখে কথা হারিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। যেন আশেপাশে কেউ নেই, যেন চোখের পলক ফেললে ওরা অনেক কিছু মিস করবে। তাড়িয়ে তাড়িয়ে দেখতে লাগলো মোস্ট এলিজেবল ব্যাচেলার ইহান তাজওয়ারকে।
ইহান পাশ কাটিয়ে চলে যায়। সামিনের নির্দেশে দুপক্ষের সাথে ফোনে যোগাযোগ করছিল। মুইনেরা রওনা দিয়েছে জানতে পেরে ইহান প্রেরণাকে কল দেয়। প্রেরণা কলটা রিসিভ করে। ইহান গম্ভীর কণ্ঠে বলে, বড় বাবা জানতে চাইছে আপনার কত দূরে। অলমোস্ট পৌঁছে গিয়েছি। সাবধানে আসবেন। জি অবশ্যই। ফোন কেটে প্রেরণা পাশে বসে থাকা প্রণমীর দিকে তাকায়। একটা মফ পিঙ্ক কালারের লেহেঙ্গা পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে বোনটাকে। আজ কপালে একটা টিকলি, ব্যাস, আর কোনো অলংকার আর কোনো প্রসাধনের প্রয়োজন হয়নি। প্রেরণা নিজেরই বারবার নজর লেগে যাচ্ছিল। গাড়িতে সবাই হৈ হৈ করছে। বরযাত্রী হয়ে প্রেরণাদের সাথে প্রীতমের বন্ধু বান্ধবীরা। মিস জেনি এবং প্রেরণার ফুপি এক প্রকার প্রেরণার মাতৃস্থানীয় বাড়িতেই থেকে গিয়েছে তারা ওদিকটা সামলে নিতে। প্রেরণা ঘাড় ঘুরিয়ে ভাইকে দেখে। একটা শেরওয়ানি পরায় ভাইটাকে লাগছে সুদর্শন রাজার মতো। মম আর ড্যাডের বিয়ের ছবি প্রেরণার কাছে আছে। অবিকল ড্যাডের মতোই লাগছে প্রীতমকে। দুপক্ষের বরযাত্রী এসে পৌঁছেছে পরপর। প্রথমে মুইন এবং কিছুক্ষণ বাদে প্রীতম নতুন জামাই বেশে পা রাখলো মির্জা বাড়িতে। মেয়েগুলো খবর পেয়ে ছুট লাগালো গেট ধরতে, নতুন জামাইদের পকেট খসাতে। ওদের হৈ হৈ দেখে ভারী লেহেঙ্গা পরে ইনায়ও দৌড়াতে শুরু করলো। পথিমধ্যে আলো ওর এক হাত টেনে ধরলো, রেগে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।